বিগত ১৫ বছরে দেশে কি পরিমাণ গুম হয়েছিল? তার এক্সাক্ট কোনো ফিগার কি আপনারা বের করেছেন? আচ্ছা, এক্সাক্ট ফিগারের ক্ষেত্রে হচ্ছে আমরা বর্তমানে গুম কমিশনের যে সর্বশেষ রিপোর্টটা আসলো, সেই রিপোর্টটাতে আমরা যদি পাই সেখানে ১৫২৯টির মতো তারা প্রাথমিক বলতে তারা তাদের কর্মকালীন সময়ের মধ্যে এই কয়টা তারা নিশ্চিত করেছে। ১৫২৯, ৫৯ এরকম একটা অ্যামাউন্ট, মানে ১,৫০০ প্লাস। হুম। এখন এর মধ্যে কিছু ফিরেছে এবং ফিরে নাই, এরকমও আছে এবং তারা রিপোর্টে বলছে যে এটা হয়তো মানে ১/৪, অনেক বড় একটা অংশ আসে নাই। তার মানে তাদের কাছে কমপ্লেইনই আসে নাই। এখন তারা তো ক্লাস্টার ওয়াইজ, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। হয়তো ৪ জন একসাথে গুম ছিল। হ্যাঁ, তো ৪ জন একসাথে গুম ছিল, তাদের মধ্যে ২ জন আসছে, তো আর ২ জন আসে নাই। হ্যাঁ। তো সেই ২ জন অভিযোগ দাখিলও করে নাই, ইনফরমেশনও দেয় নাই। কিন্তু যে ২ জন এসে অভিযোগ দাখিল করলো বা জ্ঞাতকরণ করলো, ওই ২ জনের মাধ্যমে জানা যাচ্ছে যে আরও ২ জন আছে। কিন্তু ওই ২ জন যেহেতু আসে নাই বা তাদের পূর্ণাঙ্গ তথ্য, আবার তারা কিন্তু পূর্ণাঙ্গ তথ্য যে জানতে ব্যাপারটা তাও না। হয়তো একই সাথে একই কাস্টডিতে হয়তো ছিল ৬ মাস। হুম, তো সে থেকে সে বলতে পারছে যে হয়তো কুড়িগ্রামের অমুক গ্রামের একটা ছেলে আমার সাথে ছিল, হুম। কিন্তু তার অভিযোগ তো আসে নাই। তো ওগুলা কিন্তু পরিবার অভিযোগ দায়ের করে নাই? পরিবার অভিযোগ দায়ের করে নাই। তো দেখা যাচ্ছে যে ওটা হয়তো কাউন্টের বাইরে থেকে যাচ্ছে, বা আমরা হয়তো বা গুম কমিশন হয়তো তাকে ট্রেসও করতে পারেনি, খুঁজেছে পায়নি। গুম কমিশনে কি বলছে ১৫০০ যে সংখ্যাটা এটা জি। যে 1/4 1/4, এটা গুম কমিশনই বলছে? রাইট। মানে এটা হচ্ছে যেটা হচ্ছে মানে 1/4 বা 1/3 এরকম অ্যামাউন্ট তাদের কাছে এসছে, বড় একটা অংশ আসতে পারেনি। দ্যাট মিনস বাংলাদেশে বিগত ১৫ বছরে অন্তত ৪৫০০ গুমের ঘটনা। এটাকে মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের গুম বলা যায়। মাই গড! এবং হচ্ছে আহ, এটা আমরাই কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে নারী শিশু সহ গুম হয়েছে, এবং আমরা জানি যে সে গুম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার অভিযোগ আমাদের পর্যন্ত আসে নাই। কিন্তু আমরা তার পর্যন্ত পৌঁছাবো। কিন্তু হচ্ছে যে আমরা ওই সূত্র ধরে যে আমরা শুরু করেছি, আমরা হচ্ছে ওই সূত্র ধরে আমরা তার পর্যন্ত পৌঁছাবো। প্রত্যেকটা গুমের সাথে একটা নতুন স্টোরি, একটা নতুন অপরাধ, এবং রাষ্ট্রের মানে হচ্ছে যে মানে নগ্নতার বহিঃপ্রকাশ ঘটছে। যাদেরকে গুম করা হতো সবাইকে কি আয়নাঘরে রাখা হতো? আসলে আয়নাঘর একটা হচ্ছে কোড নেম মূলত, হুম। এবং এইটা বেসিকলি ব্যবহৃত হয়েছে ডিজিএফআইয়ের যে বন্দিশালাটা, হ্যাঁ। জিআইসি জয়েন্ট ইন্টারঅ্যাকশন সেল বলে এটাকে, সেন্টার। তো ওখানে হচ্ছে যে এটা একটা কোড নেম, এখানে আর্ট গ্যালারি বলা হতো। তারপরে এখানে বন্দীদেরকে বিভিন্ন নামে, যেমন একজন বন্দী, আমি নাম বলছি না, তাকে বলা হতো মোনালিসা, উনি অনেক হাই ভ্যালু গুমের ভিকটিম। আচ্ছা। এরকম হচ্ছে কোড নেম ব্যবহার করা হতো। তো উনি আয়না পুরুষ বন্দী ছিলেন না পুরুষ মহিলা? পুরুষ কিন্তু উনাকে মোনালিসা নামে হ্যাঁ, সেখানে ডাকা জি, হতো? যেহেতু মোনালিসা চিত্রকল্পটি খুব হাই ভ্যালুর একটি, হ্যাঁ, 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 এবং উনিও একটা হচ্ছে হাই ভ্যালু বন্দী, হ্যাঁ। তো সেই হিসেবে তাকে বলা হতো মোনালিসা। আচ্ছা। তো হচ্ছে আয়নাঘরটা মূলত কোড নেম ছিল ডিজিএফআইয়ের যে ব্যবহৃত যেটা। হুম, হুম, হুম। কিন্তু এখন যেটা হয়েছে, যেহেতু সবগুলাই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো মানে বন্দিশালা, গোপন বন্দিশালা হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন এটা আসলে আস্তে আস্তে সবগুলো আয়নাঘর হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়েছে। কিন্তু এমনিতে আপনারা যখন তদন্তের কাজে গেলেন তখন কি আর ভিন্ন কোনো কোড নেম পেয়েছেন? হ্যাঁ, ভিন্ন কোড নেম পেয়েছে, যেমন র্যাবের যেটা ছিল, র্যাব ১ এর ভেতরে অবস্থিত টিএফআই সেল, যেটা এটাকে হাসপাতালও বলতো। হ্যাঁ, আচ্ছা। তাদের ভেতরে কথা বলার ক্ষেত্রে তারা বলতো যে হাসপাতালে আজকে ডিউটি পড়েছে। দ্যাট মিনস বন্দিশালায় আজকে ডিউটি পড়েছে। জি। এবং তারা হচ্ছে যে মানে নিজেরা অর্থাৎ যারা হচ্ছে সিকিউরিটির কাজে সেখানে থাকতো, হুম, হুম, হুম। তারা হচ্ছে একজনকে বড় ভাই, ছোট ভাই, মামা, চাচা এরকম হচ্ছে কোড নেমে তারা ডাকতো। মানে বড় হাসপাতালে মামা, তার ছোট মামাকে মামা, নিয়ে আসছে এরকম একটা। রাইট। মানে না, সে হচ্ছে নিজেরই তার কোড নেম হয়তো বড় মামা। আচ্ছা। হ্যাঁ, তো ছোট মামা বড় মামাকে বলতেছে বড় মামা খাবার নিয়ে আসতে হবে এখন, বা বড় ভাই খাবার নিয়ে আসতে হবে। আচ্ছা। এমন বন্দিশালার কি পরিমাণ সংখ্যা পাওয়া জানা গেছে? মানে মোটা দাগে প্রায় প্রতিটি র্যাবের ব্যাটালিয়নের সাথে একটি করে গোপন বন্দিশালার অস্তিত্ব পাওয়া গেছে, শুধু ঢাকায় না সারা দেশেই? ঢাকা এবং সারা দেশে। এর বাইরেও হচ্ছে বগুড়া এলআইসি একটা আছে পুলিশের, হ্যাঁ। ওটা আছে। তারপরে কাউন্টার টেরোরিজমের ইউনিটে ছিল, ডিবিট ছিল, ডিজিএফআই শুধু আমরা একটাই জানি, আরও আছে কিনা আমাদের এটা জানা নেই এখন পর্যন্ত। আবার হচ্ছে ২৪ পরবর্তী আমরা শুনেছি এনএসআইয়েরও একটা বন্দিশালা ছিল, যেখানে ২৪-এর আন্দোলন চলাকালীন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে টর্চার করা হয়েছে, এমনটাও আমরা জেনেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো উইং আছে সবাই মোটামুটি একটা করে বন্দিশালা বা একাধিক বন্দিশালা তারা রাখতো, রাইট। এবং গোপন বন্দিশালা। এগুলো গোপন বন্দিশালা, মানে একটা তো দৃশ্যমান। হ্যাঁ। র্যাবের ব্যাটালিয়ন মানে হচ্ছে যে হয়তো র্যাব ১ বা র্যাব ২, হুম। তাদের তো গ্রেফতার করার ক্ষমতা আছে।
আইনি সেই ক্ষমতা তাদের আছে। হ্যাঁ। তো ওইটা থাকে সাধারণত দৃশ্যমান কোনো জায়গায়, হয়তো কোনো মাদক চোরাচালান বা কোনো অস্ত্র উদ্ধার সংক্রান্ত কোনো সন্ত্রাসীকে অ্যারেস্ট করলো, তো তাকে এনে মামলা রুজু করা পর্যন্ত তো তাকে কোথাও রাখতে হবে। তো তারা সেটা তাদের বৈধ অর্থাৎ আইন দ্বারা সমর্থিত হচ্ছে যে হাজত, সেখানেই তাকে রাখছে। আচ্ছা। কিন্তু এর বাইরে দেখা যাচ্ছে যে হয়তো কোনো পলিটিক্যাল কোনো ভিকটিমকে তারা উঠিয়ে নিয়ে আসছে, তো এখন ওখানে রাখলে তো নাম তার রেজিস্টার করতে হবে, লিখতে হবে। হ্যাঁ। কিন্তু ওই গোপন বন্দিশালার কোনো হচ্ছে রেজিস্টার নেই, কোনো খাতা মেনটেন করা হয় না, তো সেখানে তাকে হয়তো রেখে দিচ্ছে মাসের পর মাস। এবং সেই সময়কালীন সিসিটিভি ফুটেজগুলো কি পাওয়া গেছে কোথাও? ওইখানে না, সিসিটিভি ফুটেজগুলো পাওয়া যায় নাই। এগুলো হচ্ছে যে মানে একেবারে বিভিন্ন সময় এগুলো হচ্ছে যে ইরেজ করে ফেলা হয়েছে, আবার 5ই আগস্ট পরবর্তীতে একযোগে সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। র্যাবের একটা মানে পুরো ইনস্টিটিউশন একদম আপ টু বটম, আপনার কথা আমার যেটা মনে জি। হচ্ছে যে প্রত্যেকটা ব্যাটালিয়নে যদি এমন থাকে, রাইট। এবং এই কারণেই কি তাহলে এই যে র্যাব বিলুপ্তির কথা আমরা শুনছি? মানে এটা তো এখন মানে মানুষের দাবিতে পরিণত হয়েছে, মানুষ বলছে এটা নিয়ে, কিন্তু আসলে র্যাবকে ওই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে। র্যাবকে কম্পোজিট ফোর্স বলা হয়, মানে অনেকগুলো বাহিনী একত্রিত করে একটা কম্পোজিট ফোর্স। হ্যাঁ। তো দেখা যাচ্ছে র্যাবকে শেখ হাসিনা একেবারে তার পার্সোনাল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, এবং বাংলাদেশে গুম খুন শুরুই হয়েছে র্যাবের হাত ধরে। আপনি ইলিয়াস আলী দেখেন, চৌধুরী আলম, তারপরে হচ্ছে এই যে বিডিআর ম্যাসাকার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে এলিমিনেট করা হয়েছে র্যাবের মাধ্যমে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে র্যাবের থ্রুতে। এগুলা কিন্তু অন্য কোনো বাহিনী কিন্তু করেনি, র্যাব শুরু করেছে। এবং র্যাব যেহেতু একটা জবাবদিহিতার ঊর্ধ্বে কাজ করত, তো র্যাব এই সুযোগটা মানে সর্বোচ্চ ব্যবহার করেছে। আচ্ছা আচ্ছা, আমরা এই যে গুম নিয়ে কথা বলছি, একজন মানুষকে কখন বলা যেতে পারে যে তাকে আসলে গুম করা হয়েছে? আচ্ছা, গুমের যেই আইন কনভেনশন, বাংলাদেশ তো 2024 সালের অগাস্টে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস গুম কনভেনশনে স্বাক্ষর করেছেন। তো এরপরে এবং হচ্ছে যেই আমাদের আন্তর্জাতিক আইনের যে ডেভেলপমেন্ট, গুমের যে সংজ্ঞা, রোম ইনস্টিটিউট, সব কিছু মিলে মোটা দাগে গুমের সংজ্ঞাটা হচ্ছে আপনাকে মানে কাউকে যদি আইনের আশ্রয়ের বাইরে নিয়ে যাওয়া হয়, আটক করা হয়, তার কোনো খোঁজখবর না দেওয়া হয় তার আত্মীয় স্বজনকে, এবং হচ্ছে তাকে যদি আইনের আশ্রয়ের বাইরে নেওয়া হয়, অর্থাৎ তাকে যে আটক করা হলো সে আদালতে আসতে পারছে না, আদালতের আশ্রয় আসতে পারছে না, আইনের আশ্রয় আসতে পারছে না, এটাই গুম। আর বাংলাদেশের ক্ষেত্রে 24 ঘন্টা একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে, ওই 24 ঘন্টাটা ফলো করা হয় স্ট্যান্ডার্ডটা। যে আবার নতুন যে গুম প্রতিরোধ বিষয়ক যে আইনটা এসেছে সেখানেও বলা হয়েছে যে আইনের আশ্রয়ের বাইরে নিয়ে যাওয়ার পরে কোনো খোঁজ খবর দিচ্ছে না, পরিবারকেও জানাচ্ছে না, অস্বীকার করছে, কিন্তু যদি আবার 24 ঘন্টার মধ্যে যদি কোর্টে হাজির করে তাহলে সেটা গুম হবে না। আচ্ছা, কিন্তু যদি 24 ঘন্টা পার হয়ে যায় তাহলে সেটা গুম। তার মানে 24 ঘন্টা এটাই হচ্ছে মূল ফ্যাক্টর এখানে। রাইট। মানে বাংলাদেশের ক্ষেত্রে কাউকে আটক করলো, আটক করার পরে অস্বীকার করলো, এবং তাকে আইনের আশ্রয় থেকে 24 ঘন্টার বেশি বিরত রাখা হলো, দেন এটা গুম হিসেবে কাউন্ট হচ্ছে। এটা পুলিশও করতে পারে? এটা পুলিশে করতে পারে। আচ্ছা আচ্ছা, এখন যে গুম কমিশনটা হয়েছে, জি, এই গুম কমিশনের ফাংশনটা কি? আচ্ছা, গুম কমিশনের ফাংশনটা হচ্ছে মূলত বাংলাদেশে যে গুম হয়েছে কি না বা কিভাবে হয়েছিল, কি পরিমাণ মানুষ গুমের শিকার হয়েছে, কোন কোন বাহিনী গুম করেছে, কোন ফ্যাক্টরসকে সামনে রেখে গুম হতো, এই টোটাল বিষয় অনুসন্ধান করা হচ্ছে গুম কমিশনের কাজ। তো সেই কাজটাই তারা করেছে। এটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করতে পারতো না? না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর গুম কমিশনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, গুম কমিশনের তো বিচার করার কোনো ক্ষমতা নেই আইনে। মানে বাংলাদেশে গত 15 বছরে কি পরিমাণ গুম হয়েছে সেটার অনুসন্ধান করা, কিভাবে হলো, কারা করলো, কোন ফ্যাক্টরসকে সামনে রেখে গুম হলো, এই বিষয়গুলোকে মূলত অ্যাড্রেস করা হচ্ছে গুম কমিশনের কাজ। আচ্ছা, এই বিষয় ইনকোয়ারি করার ক্ষেত্রে সে প্রয়োজনে কাউকে ডাকতেও পারে, আবার রেকর্ড কল করতে পারে। আর আমাদের কাজটা হচ্ছে মানে এই সেম কাজ করেই মানে যারা হচ্ছে মূলত অপরাধী বা যারা হচ্ছে মানে এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারে সোপর্দ করা এবং বিচারটা কন্টিনিউ করা, মূলত পার্থক্য এটা। গুম কমিশন তো কাজটা আপনাদের হাতে সাপোর্ট না করে সরাসরি আদালতে, সুপ্রিম কোর্টে ওখানে দিতে পারতো না, কিন্তু মানে বিচারিক জুরিসডিকশন তো আবার আমাদের এখানে। আচ্ছা, মানে যেহেতু গুমটা আবার হচ্ছে ওই যে আমি শুরুতেই বলেছি, গুমটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখন পর্যন্ত এই ধরনের কয়টা কেস নিয়ে লড়েছেন গুমের? মানে এখন পর্যন্ত তো হচ্ছে যে আমাদের 3টা চলছে, আর বাকিগুলো হচ্ছে তদন্ত চলমান।